আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থীদের অনুরোধে আমি এই বিশেষ করে অনলাইনে ক্লাস নিয়ে থাকি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষ করে অনুরোধ করা হলো। যাই শুরু করি। এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম। প্রশ্নে বলা আছে যশোর বোর্ড 2019-এর এই তথ্য, অনেকগুলি তথ্য, তাই না? এই তথ্যের আলোকে ক নাম্বার বলেছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের পরিমাণ, টাকার পরিমাণ নির্ণয় করো। নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এটি কিন্তু অনেক সহজ। কোথায় কোথায়? এই যে 3 নং শেষে বলেছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, 4 নং শেষে বলেছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, 5 নং শেষে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, 7 নং শেষে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এই যেগুলির পাশে সরাসরি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি লেখা, ওইগুলি যোগ করলেই ক নম্বরের উত্তর হবে। তো যাই, ক নংয়ের উত্তরের জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। আমি উপরে ওই লেনদেন কটা লিখে রাখলাম সহজে বোঝার জন্য। ওই লেনদেনগুলি এখানে আলাদা করে লিখে রাখলাম, যেগুলি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি ওইগুলি এখন ছকের মধ্যে লিখব। প্রথমে 3 নংয়ে বলেছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, তো এটা লিখব ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, তাই না? 15,000 টাকা। আচ্ছা, 4 নংয়ে বলেছে খরিদ্দার সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, নগদান বইতে লেখা হয়নি, এটাও লিখব। কারণ এখানে যেহেতু বলা আছে নগদান বইতে লেখা হয়নি, খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এই 20,000 টাকা। 5 নংয়ে বলেছে 10,000 টাকা চেক আদায়ের জন্য জমা দেওয়া হলেও নগদান বইতে লেখা হয়নি, তার 5 নং দিয়ে লিখব চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেন 20,000 টাকা। আচ্ছা, 7 নংয়ে বলেছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত কমিশন দুইটা আছে এবং দুইটাই নগদান বইতে লেখা হয়নি, তাহলে দুইবার লিখব। প্রথমে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1500, এই 1500। আবার তার নিচে লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন 1000। এই আইটেমগুলি নগদান বইতে লেখা হয়নি, কারণ স্পষ্ট লেখা আছে পাশে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এগুলি যোগ করে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে পাশে মোট লিখে দিব। তো এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খননের জন্য। খননে কি বলেছে লক্ষ্য করি। খননে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এই তথ্যের আলোকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এই যে লক্ষ্য করি ব্যাংক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করলাম। উপরে হবে জামাল ট্রেডার্সের ব্যাংক সমন্বয় বিবরণী, তারিখ লিখব, প্রশ্নে তারিখ দেওয়া আছে সেই তারিখ। প্রথমে লিখব, এই যে আমি একটা কাজ করলাম, উপরে ওই লেনদেনগুলি একটু ছোট করে লিখে রাখলাম। বাম দিকে অর্ধেক মানে 3টা আর ডান দিকে 4টা, মোট 7টা লেনদেন লিখে রাখলাম। এগুলো দেখে দেখে আমরা সমাধান করব। তো লেনদেনগুলি লিখতে যে আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, উপায় নাই, কারণ আমাদের এখানে রাখছি সহজে বোঝার জন্য। নিচে যেখানে লিখবো সেখানে কিন্তু ফাঁকা আছে। এখানে আরেকটি বিষয়, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেয়া ছিল কিন্তু 1,20,000 টাকা, এটা প্রশ্নে দেয়া ছিল, ওইটা প্রথমে লিখবো শেষের ঘরে। এটার সাথে কিছু আইটেম যোগ হবে আর কিছু বিয়োগ হবে ব্যাংক সমন্বয় বিবরণী করার সময়। তো আমি যেগুলি যোগ হবে ওইগুলি লাল কালার দিয়ে রেখেছি, আর যেগুলি বিয়োগ হবে ওইগুলি কালো করা আছে লেখা। 4 নংয়ে বলেছে খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। তো আমরা জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেগুলি যোগ হবে। তাহলে খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বাড়ে, বৃদ্ধি পায়, সেজন্য যোগ হবে। এখানে লিখব খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এই 20,000 টাকা। এখানে কিন্তু 1 নং দিয়ে লিখব, 4 নং না। এবার 5 নংয়ে বলেছে 10,000 টাকা চেক জমা দেওয়া হয়েছিল, নগদান বইতে লেখা হয়নি। চেক জমা দিয়েছি কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তার মানে কি ব্যাংক যোগ করেছে কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি। সেজন্য আমরা এখন নগদান বইয়ের সাথে যোগ করব, এই নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করব, কারণ এটি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে। 6 নংয়ে বলেছে 50,000 টাকা 3খানি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু 45,000 টাকা চেক পরিশোধিত হয়েছে। তো 50,000 টাকার মধ্যে 45,000 টাকা পরিশোধিত হয়েছে, এখন পরিশোধিত হয়নি কতটুকু? 5,000। এই 5,000 কিন্তু ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি বোঝায়। আর ইস্যুকৃত চেক উপস্থাপন না হলে, পাওনাদারকে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে ব্যাংক জমা বেশি থাকে,
মানে ব্যাংক থেকে ৫,০০০ টাকা তোলেনি, ব্যাংকে বেশি আছে ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা এখানে লিখব। ৫,০০০ টাকা কীভাবে পেলাম? ৪৫,০০০ আর এই ৫,০০০-এর পার্থক্য। এবার ৭ নংয়ে দুইটা লেনদেন আছে, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ধার্যকৃত কমিশন। মঞ্জুরিকৃত সুদের ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাই এখানে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি ১৫০০, এটা যোগ করব। আর এই ধার্যকৃত চার্জ ১,০০০ টাকা, ওটা বিয়োগের ঘরে লিখতে হবে। তো এবার আমরা এগুলি যোগ করব, এগুলি যোগ করে শেষের ঘরে লিখব। যোগ করে হবে সম্ভবত ৩৬,৫০০ টাকা। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করব। এবার এই ১,২০,০০০-এর সাথে ৩৬,৫০০ যোগ করে নিচে লিখব। এটার পাশে কোনো নাম দেওয়ার দরকার নাই। এরপরে বিয়োগ। এখন বিয়োগ হবে কোনগুলি? যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে গেছে বা ব্যাংকে কম আছে ওইগুলি বিয়োগ হবে। যেমন এই যে ২৮,০০০ টাকার ৫টি চেক এবং ২২,০০০ টাকার একখানি প্রাপ্য বিল, মোট ৫০,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখন পর্যন্ত আদায় হয়নি। তো ব্যাংকে জমা দেওয়া হয়েছে, আদায় হয়নি, তার মানে কি ব্যাংক আদায় করতে পারেনি, আমার ব্যাংক জমা কম আছে, তাই বিয়োগ হবে। এখানে লিখতে পারি ব্যাংক আদায়ের জন্য জমাকৃত চেক ও প্রাপ্য বিল যা আদায় হয়নি, মোট। আগে চেকটা লিখি। আদায়ের জন্য জমাকৃত চেক ২৮,০০০ টাকা এবং আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল ২২,০০০ টাকা। দুইটাই বিয়োগ হবে, কারণ দুইটা দ্বারা ব্যাংক জমা কমে গেছে, ব্যাংকে কম আছে টাকা, সেই জন্য। এবার ২ নংয়ে বলেছে ১৮,০০০ টাকার এখানে প্রাপ্য বিল ১৬,৮০০ টাকায় বাট্টা করা হয়েছে, নগদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে। এটা অনেক শিক্ষার্থীর কাছে এটা জটিল মনে হয়, ভালো করে লক্ষ্য করি। ১৮,০০০ টাকার প্রাপ্য বিল আমরা তো ১৮,০০০ টাকায় আমার নগদান বইতে যোগ করেছি, কিন্তু ব্যাংক যোগ করেছে ১৬,৮০০। তো ব্যাংক কত কম যোগ করেছে? ১২০০। ওই ১২০০ টাকা আমরা বেশি যোগ করেছি, সেজন্য ১২০০ টাকা এখন বিয়োগ করব নগদান বই থেকে। তো ১২০০ টাকা আমরা এখানে বিয়োগ করব। অর্থাৎ যদি প্রাপ্য বিল বাট্টাকরণের টাকা ব্যাংকে কম লেখা হয়, তাহলে যেটুকু কম লেখা হয়েছে ব্যাংকে সেটুকু আমাদের বিয়োগ করলে ব্যাংকের সাথে মিলে যাবে। এখানে ঘটনাটি কি ঘটেছে? আমরা যোগ করেছি ১৮,০০০ টাকা, ব্যাংক যোগ করেছে ১৬,৮০০ টাকা। তো ১২০০ টাকা আমরা বেশি যোগ করেছি, ওই ১২০০ টাকা আমরা নগদান বই থেকে যদি বিয়োগ করি তাহলে ব্যাংকের সাথে মিলে যাবে। ৩ নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, তো ব্যাংক জমা কমে যাবে, তাই বিয়োগ করব ১৫,০০০ টাকা। ৭ নংয়ে বলেছে, ৭ নংয়ে দুইটা ছিল, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটা তো যোগ হবে, যোগের ঘরে লিখেছি। আর ধার্যকৃত কমিশনের ফলে ব্যাংক জমা কমে যায়, তাই এটা বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন এই ১,০০০ টাকা বিয়োগের ঘরে লিখব। এবার এইগুলি যোগ করব, ২৮,০০০, ২২,০০০ সহ ৫টা যোগ করে শেষের ঘরে লিখব। এবার এই উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করে এইখানে লিখব ৮৯,৩০০ টাকা। নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। উপরে ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর লাস্টে যেটা বের হবে সেটার উত্তর লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি। এইখানে আমি অঙ্ক করার সুবিধার্থে উপরে উদ্দীপকটা নিয়ে এসেছিলাম, দুই দিকে ভাগ করে রেখেছিলাম। তোমাদের অবশ্য প্রশ্নে যেহেতু উদ্দীপক থাকবে, তোমরা এখানে আবার প্রশ্নের ছকের উপরে লিখবে না, কারণ এগুলো আমি বোঝানোর জন্য নিয়ে এসেছি। আবার গ নংয়ে যাব, কি বলেছে? খ নং শেষ, ব্যাংক সম্বন্ধে বিবরণী শেষ, এখন গ নংয়ে যাব। গ নংয়ে কী বলেছে লক্ষ্য করি। গ নংয়ে বলেছিল ৪, ৫ ও ৭ তারিখের লেনদেনগুলি আমানতকারীর বইতে জাবেদা প্রস্তুত করো। জাবেদা, তবে ৭ তারিখে দুইটা আছে কিন্তু, একটা ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, একটা ধার্যকৃত কমিশন। তো উদ্দীপকের গ নংয়ে বলেছিল ৩, ৪, ৫ ও ৭ নং দফার জাবেদা প্রস্তুত করো আমানতকারীর বইতে। তো যাই জাবেদা প্রস্তুত করি। তো জাবেদার জন্য এই যে ৩, ৪, ৫, ৭ লেনদেনগুলি উপরে লিখে রাখলাম, ওটা দেখে দেখে নিচে আমরা জাবেদা করব। তারিখের ঘরে তারিখ লিখব ২০১৮ ডিসেম্বর ৩১, এটা প্রশ্নে বলা ছিল। এবার ৩ তারিখে বলেছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। তো ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করলে প্রদেয় বিল ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, তাই না? প্রদেয় বিল দায় কমে গেলে ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক জমা কমে গেলে ক্রেডিট, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। খরিদ্দার কর্তৃক ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিচ্ছে, ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। তো এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। জাবেদা তোমরা পারবে, সেজন্য আমি দ্রুত বলছি, জাবেদা তো সহজ।
5 নংয়ে বলেছে আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেকের ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তো ব্যাংক হিসাব ডেবিট। আর এই প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাবের কাছ থেকে চেক পেয়ে আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম। ব্যাখ্যা লিখবো আমরা এইভাবে, আদায়ের জন্য ব্যাংকে জমা হিসাবভুক্ত করা হলো। এখন 7 নংয়ে কিন্তু দুইটা লেনদেন আছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আর একটা হচ্ছে ধার্যকৃত কমিশন। তো আমরা আলাদা আলাদা জাবেদা করব। প্রথমে 7 নংয়ের প্রথমে করব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদের ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে আর ব্যাংক সুদ ক্রেডিট হবে 1500 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আর একটা লেনদেনের জন্য জাবেদা করব ওই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কমিশন বা ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উপরের লেনদেনগুলি আমি মুছে দিয়েছি। অর্থাৎ 7 নংয়ে কিন্তু দুইটা ছিল, একটা ব্যাংক সুদ, একটা কমিশন। তো কমিশনের জন্য জাবেদা করব ব্যাংক কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে আমরা জাবেদা করতে পারি। জাবেদা একটু দ্রুত বলেছি কারণ জাবেদা সহজ, সবাই পারবে সেজন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কোন বোর্ড করব একটু দেখে যাই। পরের ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।